বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো। খেয়াল করি সবাই, দণ্ডের বিধিবিধান যা পড়তেছিলাম আমরা দণ্ডবিধি আইনের ইতিমধ্যে পড়তেছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের একটা অংশ আমরা সম্পন্ন করেছি, যেখানে ছিলাম হচ্ছে বিশেষ ব্যতিক্রম। এখন আমরা পড়বো হচ্ছে সাধারণ ব্যতিক্রমের দুইটা পার্ট, সাধারণ ব্যতিক্রম, বিশেষ ব্যতিক্রম। বিশেষ ব্যতিক্রম সম্পন্ন করেছি, আমরা এখন পড়বো সাধারণ ব্যতিক্রম সম্পন্ন করেছে, আমরা এখন পড়বো বিশেষ ব্যতিক্রম। এই যে বিশেষ ব্যতিক্রমের ক্ষেত্রে প্রথমে আমরা পড়েছি সাধারণ ব্যতিক্রম ৭৬ ধারা থেকে ৯৫ পর্যন্ত, আর এখন আমরা পড়বো ৯৬ ধারা থেকে ১০৬ পর্যন্ত, যাহা বিশেষ ব্যতিক্রম বলে অভিহিত করা হয়। সো আমরা দেখতে পাবো ৯৬ ধারায় একদম সহজে আমরা জানবো মেইন বইয়ের ভাষায় যে আত্মরক্ষার জন্য কৃত কোনো কাজই অপরাধ বলে বিবেচিত নয়। আপনি যাই করেন সেটা অপরাধ বলে বিবেচিত হবে না ৯৬ ধারা অনুযায়ী। আত্মরক্ষার্থে কৃত কোনো কাজই অপরাধ নয় ৯৬। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আত্মরক্ষার্থে কোন কাজ অপরাধ বলে বিবেচিত হবে না বা কোনো কার্যই অপরাধ নয়, ব্যাখ্যা করুন। আত্মরক্ষার অধিকার জনিত কারণে কোনো কার্যই অপরাধ বলে বিবেচিত হবে না, ব্যাখ্যা করুন। কত ধারা দিবেন? ৯৫ ধারা দিবেন, সরি ৯৬ ধারা দিবেন। তাহলে আত্মরক্ষার জন্য যাই কিছুই করেন কোনো কার্যই অপরাধ বলে বিবেচিত হবে না ৯৬ ধারায়। দেন আমরা দেখতে পাবো ৯৭ ধারায় আত্মরক্ষার জন্য আমাদের অধিকার রয়েছে দুইটা ক্ষেত্রে। আত্মরক্ষার জন্য অধিকার রয়েছে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে দেহকে বাঁচানোর জন্য, আর একটা হচ্ছে সম্পত্তি বাঁচানোর জন্য। দেহ বাঁচানোর ক্ষেত্রে আমরা দেখতে পাই নিজের দেহ বাঁচানোর জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে, অন্যের দেহ বাঁচানোর জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে। আর সম্পত্তির ক্ষেত্রে আমরা দেখতে পাই নিজের বা অন্যের কোন সম্পত্তি রক্ষার জন্য আপনার অধিকার রয়েছে ৯৭ ধারা অনুযায়ী। তাহলে ৯৭ ধারা আমরা দেখতে পাবো দেহ এবং সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বিদ্যমান ৯৭ ধারা অনুযায়ী। তাহলে আমরা যেখানে পরীক্ষাতে প্রশ্ন আসে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, সেখানে আমরা কত ধারা উল্লেখ করব খেয়াল করেন সবাই। ৯৬, ৯৭ ধারা যদি আমরা উল্লেখ করি তবে সংজ্ঞার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু স্পেসিফিকলি যদি বলা হয় আত্মরক্ষার্থে কোনো কার্য অপরাধ বলে বিবেচিত হবে না, ব্যাখ্যা করুন, সেক্ষেত্রে শুধুমাত্র ৯৬ ধারা হবে দেহ ও সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্র সমূহ আলোচনা করুন বা প্রয়োগের বিধিবিধান আলোচনা করুন, সেক্ষেত্রে আমরা ৯৭ ধারা ব্যবহার করব। তাহলে আপনার এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে দুইটা প্রশ্ন ৯৬ ধারা থেকে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কারণে কোনো কার্য অপরাধ হবে না, ব্যাখ্যা করুন ৯৬। পাশাপাশি দেহ ও সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত অধিকার সমূহ আলোচনা করুন ৯৭ ধারায়। দেহ রক্ষার্থে ব্যক্তিগত অধিকার, সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত অধিকার কত ধারায়? ৯৭ ধারায়। এখন চলে যাবো ৯৮, ইতিমধ্যে আপনারা পড়েছেন ৯৮ ধারায়, যেখানে আমরা পড়েছি অসুস্থ মনা ব্যক্তির কাজের বিরুদ্ধে আপনি যদি কোনো কিছু করে থাকেন সে কার্যের ফলে আমরা দেখতে পাবো আপনার কার্যটা অপরাধ বলে বিবেচিত হবে না ৯৮ ধারায়। আপনি অসুস্থ মনা ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনি আঘাতপ্রাপ্ত হইতে পারেন, মৃত্যুর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি নিজেকে বাঁচানোর জন্য যাই কিছুই করেন না কেন অপরাধ বলে বিবেচিত হবে না ৯৮ ধারায়। তাহলে আত্মরক্ষার জন্য অনুষ্ঠিত কোন কার্যই অপরাধ বলে বিবেচিত হবে না ৯৬। দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার বিদ্যমান থাকবে, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বিদ্যমান থাকবে ৯৭ ধারা অনুযায়ী। অসুস্থ মনা ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বিদ্যমান থাকবে। এই অসুস্থ মনা ব্যক্তির কার্যের বিরুদ্ধে আপনি যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করেন সে কার্যটা অপরাধ বলে বিবেচিত হবে না ৯৮ ধারায়। দেন আমরা দেখবো ৯৯ ধারা। এই বিষয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে, দুহাসা আছে। আমরা দেখতে পাবো ৯৯ ধারায় যে সকল কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, যে সকল কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, আমরা দেখতে পাবো ৯৯ ধারা অনুযায়ী 4টা ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। সরকারি ব্যক্তি যিনি কোনো কার্য করতেছেন আপাত দৃষ্টিতে আপনার দেখা মতো সেটা যথোপযুক্ত যুক্তিযুক্ত না হলেও
মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকলে আপনি সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাহলে সরকারি কর্মচারী যে কার্য করতেছেন, সরকারি কর্মচারী যে কার্য করতেছেন সেই কার্যটা আপাতত দৃষ্টিতে যুক্তিসঙ্গত মনে না হলেও আপনি সেটা যতক্ষণ পর্যন্ত না আপনার উপরে আসলে আপনি মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না হয় ততক্ষণ পর্যন্ত সেই কার্য করা থেকে তাকে বিরত রাখতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত সে কার্য করা থেকে আপনি সেই কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন না। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেমন সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আপনি করতে পারতেছেন না, তেমনি সরকারি কর্মচারী যাকে নির্দেশ দিয়েছে তার কার্যটাও আপাতত দৃষ্টিতে কোনো প্রকার যুক্তিসঙ্গত সম্পূর্ণ যুক্তিযুক্ত না মনে হলেও আপনি সে কার্যটার জন্য যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে তাহলে আপনি সে কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন না। দ্বিতীয় ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি সরকারি কর্মচারীর কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ততক্ষণ পর্যন্ত প্রয়োগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে। আর দ্বিতীয়ত আমরা পেয়েছি সরকারি কর্মচারী কর্তৃক নির্দেশানুসারে যে কার্য করতেছেন সরকারি কর্মচারী, অর্থাৎ আপনাকে সরকারি কর্মচারী হিসেবে আপনি কারো নির্দেশপ্রাপ্ত হয়ে যে কার্যটা করতেছেন, আপনি সাবঅর্ডিনেট হয়ে যে কার্যটা করতেছেন সে কার্যটার বিরুদ্ধেও যতক্ষণ পর্যন্ত না মৃত্যু বা আঘাতের সম্ভাবনা না থাকে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সেই কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। দ্বিতীয় অপশন। আর তৃতীয় অপশনে আমরা দেখতে পাবো সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকা পর্যন্ত, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকা পর্যন্ত আপনার 100 গজ দূরে পুলিশ অবস্থান করতেছে, আপনি নিজেকে সেভ করার জন্য আরেকজনকে মেরে ফেললেন, আপনার পাশে পুলিশ রয়েছে, আপনি পুলিশের সাহায্য নেন নাই, আপনার পাশে পুলিশ থাকা সত্ত্বেও তার কাছে আশ্রয় চান নাই, সেক্ষেত্রে আপনার কার্যটা অপরাধ হবে। যতক্ষণ পর্যন্ত না সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কাউকে মৃত্যু বা গুরুতর জখম করতে পারেন না। এই জন্য বলছে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সুযোগ নাই। তৃতীয় বিষয়। আর চতুর্থ বিষয় আমরা দেখতে পাবো যতটুকু ক্ষতির প্রয়োজন ততটুকুই ক্ষতি করব, এর অধিক ক্ষতি করা যাবে না। আপনি তাকে সামান্য পরিমাণ আঘাত করলে সে আপনার থেকে বিচ্যুত হয়ে যাবে, আপনি সামান্য আঘাত না করে তাকে গুলি করে হত্যা করে ফেললেন, এই কার্যটা আইন অনুযায়ী অপরাধ হবে। কত ধারা অনুযায়ী? এটা 99 ধারা, একটা ব্যতিক্রম সামনে আমরা পড়বো। তাহলে আপনি সামান্য পরিমাণ ক্ষতির সম্ভাবনা দিয়ে যদি উল্লিখিত অপরাধটা প্রতিহত করতে পারেন সেক্ষেত্রে আপনি গুরুতর আঘাত করতে পারবেন না। যতটুকু ক্ষতি করা দরকার ততটুকু ক্ষতি করবেন, অতিরিক্ত ক্ষতি করা যাবে না। অতিরিক্ত ক্ষতি করলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে, আমরা কিন্তু 300 ধারা খুনের ক্ষেত্রে দেখবো। তাহলে আমরা 99 ধারায় 4টা বিষয় পেলাম। সরকারি কর্মচারী কার্যের বিরুদ্ধে আপনি যদিও আপাতত দৃষ্টিতে দেখতেছেন সেটা যুক্তিযুক্ত নয়, যথোপযুক্ত নয়, তথাপিও মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকলে আপনি তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। প্রথম ক্ষেত্র, সরকারি কর্মচারীর নির্দেশনা অনুযায়ী কৃত কার্যের বিরুদ্ধেও আপনি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। যতটুকু ক্ষতির সম্ভাবনা রয়েছে, যতটুকু ক্ষতি করা দরকার ঠিক ততটুকুই ক্ষতি করতে পারবেন, অতিরিক্ত ক্ষতি করা যাবে না 99 ধারা অনুযায়ী। আমরা 99 ধারা থেকে কি কি প্রশ্ন আসবে সে বিষয়ে আমরা একটু জানবো। প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রয়োগ নাই? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের বিস্তৃতি সমূহ আলোচনা করুন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা সমূহ আলোচনা করুন। আত্মরক্ষা কোন কোন কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না আলোচনা করুন। অর্থাৎ সীমাবদ্ধতা বলেন, লিমিটেশন বলেন, ক্ষেত্রসমূহ বলেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সুযোগ নাই কোন কোন ক্ষেত্রে আলোচনা করুন। ধারায় কি? 99 ধারায়। তাহলে আমরা এই মুহূর্তে কি কি পড়লাম? আত্মরক্ষার জন্য অনুষ্ঠিত কোনো কাজে অপরাধ হবে না 96 ধারায়। দেহ ও সম্পত্তি রক্ষার্থে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারি। নিজের দেহ এবং অন্যের দেহ, পাশাপাশি নিজের মাল এবং অন্যের মাল, দুই ক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারি 97 ধারা অনুযায়ী।
অসুস্থ মনা ব্যক্তির কার্যের বিরুদ্ধে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো 98 ধারা অনুযায়ী। আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে পূর্ব শর্ত কি কি, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের জন্য আপনি কি কি শর্ত না থাকলে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না, সে পূর্ব শর্তের কথা বলা আছে 99 ধারায়। যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই সেটা বলা আছে 99 ধারায়। যে সকল কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না সেগুলো বলা আছে 99 ধারায়। যে ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা সমূহ আলোচনা করুন, সেটা 99 ধারা। দেন আমরা দেখব এই অধ্যায়ের এই পার্টের প্রত্যেকটা ধারার সাথে আপনি অবশ্যই আগে লাগাইতে হবে দণ্ডবিধি আইনের 99 ধারার বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে, দণ্ডবিধি আইনের 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে 100 ধারা, 101, 102, 103, 104, 105, 106 প্রত্যেকটা ধারার পূর্বে আপনার অবশ্যই লাগাইতে হবে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে কাজ করবে। তাহলে এখন আমরা জানবো কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, মৃত্যু ঘটালে সেটা অপরাধ হবে না। প্রথমে আমরা দেখবো, বলেছিলাম যে দেহ রক্ষার্থে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারি এবং সম্পত্তি রক্ষার্থে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারি। দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানোর বিষয়ে বলা আছে 100 ধারায়। দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতির কথা বলা আছে 101 ধারায়। আর দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন প্রয়োগ করবেন কখন প্রয়োগ করবেন না, সময়কাল স্থিতিকালের কথা বলা আছে 102 ধারায়। তাহলে দেহ রক্ষার বিষয়ে ধারা কয়টা? 100 ধারা, 101, 102। 100 ধারায় বলছে দেহ রক্ষার্থে মৃত্যু ঘটাতে পারবেন, অপরাধ হবে না। আর 101 ধারায় বলছে দেহ রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করতে পারবেন, অপরাধ হবে না। আর 102 বলছে দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। তাহলে আমাদের যে বিবেচ্য বিষয় 100 ধারা অনুযায়ী দেহ রক্ষার্থে বা শরীর রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। আমরা প্রত্যেকেই জানি 6টা ক্ষেত্রে, প্রত্যেকে আমরা জানি 6টা ক্ষেত্রে। প্রথম ক্ষেত্র কি? এমন কোনো আক্রমণ যা প্রতিহত না করলে মৃত্যু স্বাভাবিক, এমন কোনো আক্রমণ যা প্রতিহত না করলে গুরুতর আঘাত স্বাভাবিক, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অপ্রকৃতস্থ কামলালসা চরিতার্থ করিবার অভিপ্রায় আক্রমণ, মানুষ্য হরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, এমন পরিস্থিতিতে আক্রমণ যে পরিস্থিতিতে খেয়াল করবেন কিন্তু মুক্তি বা সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ নাই। আপনি সরকারি আশ্রয় লাভের সুযোগ না থাকলে সেক্ষেত্রে আপনি আশ্রয় লাভের যেহেতু সুযোগ নাই সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কাউকে মৃত্যু ঘটাইতে পারেন। তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু কখন ঘটানো যাবে দেহের ক্ষেত্রে, সেটা হচ্ছে 100 ধারায়। ক্ষেত্র কয়টা পাইলাম? 6টা ক্ষেত্র পাইলাম। দেন আমরা দেখবো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে দেহ রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করা যাবে, সেটা অপরাধ হবে না 101 ধারায়। অন্যান্য ক্ষতি করা যাবে, অপরাধ হবে না, সেটা হচ্ছে 101 ধারায়। পাশাপাশি 102 ধারায় আমরা দেখতে পাই এই দেহ রক্ষার্থে যে আঘাতটা করবেন, দেহ রক্ষার্থে যে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন, এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল, আরম্ভ এবং স্থিতিকালের বিষয় দেখতে পাই দেহ রক্ষার্থে বিপদের আশঙ্কা শুরু হওয়া মাত্র, দেহ রক্ষার্থে ব্যক্তিগত অধিকারের স্থিতিকালটা কখন, শুরুটা কখন, আরম্ভটা কখন? দেহ রক্ষার্থে যখন দেহের প্রতি কোনো বিপদের আশঙ্কা দেখা দেয়, দেহের প্রতি কোনো বিপদের আশঙ্কা দেখা দেয়, তখন আমরা 102 ধারা অনুযায়ী আশঙ্কা দেখা দেওয়া মাত্র আরম্ভ হবে, অধিকারটা শুরু হবে। আর যতক্ষণ পর্যন্ত এই দেহের ক্ষতির আশঙ্কা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে। যদি এই আশঙ্কা শেষ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন। এই আশঙ্কা সম্পূর্ণ শেষ হয়ে গেলে আমরা দেখতে পাবো আপনার দেহের বিপদ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আর তাকে আঘাত করতে পারেন না। তাহলে দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভকাল কখন, শুরুর কালটা কখন? যখন বিপদের শুরু হয়েছে, যখন বিপদের আশঙ্কা দেখা দিয়েছে তখন থেকে শুরু হবে, বিপদ শেষ তো আপনার অধিকারও শেষ 102 ধারায়।
তাহলে দেহ রক্ষার্থে মৃত্যু ঘটাতে পারবেন 100 ধারায়, দেহ রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি ঘটাতে পারবেন 101 ধারায়। আর এই যে দেহ রক্ষার্থে মৃত্যু ঘটাবেন বা অন্যান্য ক্ষতি করবেন, সে ক্ষতির আরম্ভ এবং স্থিতিকালের কথা বলা আছে 102 ধারায়। এখন আমরা দেখব সম্পত্তি রক্ষার বিষয়। সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করেও মৃত্যু ঘটাইতে পারি। সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু আমরা কখন ঘটাতে পারি? 103 ধারা অনুযায়ী দস্যুতার ক্ষেত্রে। কখন? দস্যুতার ক্ষেত্রে। দ্বিতীয়ত রাত্রিবেলায় অপথে গৃহ প্রবেশের ক্ষেত্রে, রাত্রিবেলায় অপথে গৃহ প্রবেশের ক্ষেত্রে। তৃতীয়ত বাসগৃহ বা সম্পত্তি, খেয়াল করবেন কিন্তু, তাঁবু, জলযান, বাসগৃহে যদি অগ্নি সংঘটিত হয়, সেক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাইতে পারি। আর সর্বোপরি চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশ, চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশ আপনি সম্পত্তি রক্ষা না করা পর্যন্ত যদি রক্ষা দেখা যায়, খেয়াল করবেন কিন্তু, চুরি, ক্ষতি, অনধিকার প্রবেশ, চুরি, ক্ষতি, অনধিকার প্রবেশ বা যুক্তিসঙ্গত কোনো ভয়ের সৃষ্টি হয়, যেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখম অনিবার্য। সেক্ষেত্রে আমরা শেষ করে দেখতে পারি, সেক্ষেত্রে দেখতে পারি চতুর্থ ধারা, চতুর্থ পার্ট, অর্থাৎ সম্পত্তি রক্ষার্থে চতুর্থ পার্ট 103 ধারায় আপনি সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটাতে পারবেন। তাহলে 103-এ আমরা কি পেয়েছি? খেয়াল করবেন সবাই, সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কখন? আলোচনা করুন। সম্পত্তি রক্ষার্থে 4টা ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। প্রথম ক্ষেত্র দস্যুতা, দ্বিতীয় ক্ষেত্র রাত্রিবেলায় অপথে গৃহ প্রবেশ, তৃতীয় ক্ষেত্র তাঁবু, জলযান, বাসগৃহ অগ্নিসংযোগ, এবং চতুর্থ ক্ষেত্র যে ক্ষেত্রে চুরি, দস্যুতা, ডাকাতির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে, মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 103 ধারা অনুযায়ী আমরা সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটাইতে পারি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে। তাহলে 100 দ্বারা আমরা কি পেয়েছি? খেয়াল করেন সবাই, শরীর বা দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। আর সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় 103। দেহ রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি 101। সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি 104। তাহলে 101-এর সাথে 104-এর একটা মিল রয়েছে। 101 হচ্ছে দেহ রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি, আর 104-এ হচ্ছে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি। ক্লিয়ার? সর্বশেষ আমরা দেখতে পাবো, অনেক পড়া হয়ে গেছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, বোঝা গেছে। তথাপিও একটু বলে রাখি, এই ধারাগুলো যেহেতু আপনারা ইতিমধ্যে পড়েছেন, একাধিকবার পড়েছেন, সেই জন্য একটু পার্টটা শেষ করে দেওয়া। আগামী ক্লাসের জন্য আমরা নতুন পার্টে যেতে পারি, যেগুলো আমাদের একটু কনফিউশন আছে। তাহলে আমরা 104 ধারা, একটু 104 ধারাটা আপনারা অনেকে হয়তো ক্লিয়ার করেন না, বা অনেকে হয়তো জানেন, সবার জ্ঞাতার্থে একটু ক্লিয়ার করে দেওয়া। 104 ধারা আমরা দেখতে পাবো, 105 ধারায়, 105 ধারায় আমরা দেখতে পাবো সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে আরম্ভ এবং স্থিতিকাল। আমরা 102 ধারায় যেমন সহজে বলে ফেলছি যে দেহের ক্ষতির সম্ভাবনা হওয়ার সাথে সাথে আরম্ভ, এই অধিকারটা বর্তাবে, ক্ষতির সম্ভাবনা শেষ হয়ে গেলে অধিকার মুক্ত। তবে 105-এ আমরা দেখতে পাবো সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে আরম্ভ এবং স্থিতিকালের ক্ষেত্র রয়েছে 4টা। কয়টা ক্ষেত্র? 4টা ক্ষেত্র রয়েছে। 1, 2, 3, 4 খেয়াল করি। প্রথম ক্ষেত্র হচ্ছে চুরির বিরুদ্ধে, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে দস্যুতার বিরুদ্ধে, তৃতীয় ক্ষেত্র হচ্ছে অপরাধজনক অনধিকার প্রবেশের ক্ষেত্রে, আর চতুর্থ ক্ষেত্র হচ্ছে রাত্রিবেলায় শিডিউল চুরির ক্ষেত্রে। তাহলে আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে চুরির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল আলোচনা করুন। চুরির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল আলোচনা করুন। কিরে, সারা জীবন পড়ছি সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল, পরীক্ষাতে আসলে চুরির বিরুদ্ধে, এটা করতে এই জন্য আমরা যদি মেইন বই না পড়ে ঝামেলা হবে। দস্যুতার বিরুদ্ধে, অপরাধমূলক অনধিকার প্রবেশের বিরুদ্ধে, আর হচ্ছে রাত্রিবেলায় শিডিউল চুরির বিরুদ্ধে।
এখন আমরা দেখবো চুরির বিরুদ্ধে কতক্ষণ পর্যন্ত অধিকার থাকবে। চুরির বিরুদ্ধে কতক্ষণ পর্যন্ত অধিকার থাকবে? চুরি যে সম্পত্তি চুরি করতে আসছে সে সম্পত্তি ওই ব্যক্তির হাতে থাকা পর্যন্ত, সম্পত্তি তার হাতে থাকা পর্যন্ত আপনি ওই সম্পত্তির বিরুদ্ধে আপনি ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। কেমন দেখা যায়? চোর যদি সম্পত্তি রেখে পলায়ন করে সেক্ষেত্রে আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন না। সরকারি কর্তৃপক্ষের সাহায্য থাকলে, লাভের সুযোগ থাকলে সেক্ষেত্রে চুরির বিরুদ্ধে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। পাশাপাশি সম্পত্তি পুনরুদ্ধার হয়ে গেলেও এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার বিধিবিধান নাই। তাহলে আপনি দেখতে পাই চুরির বিরুদ্ধে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগের স্থিতিকাল, আরম্ভ বা স্থিতিকাল পলায়ন না করা পর্যন্ত, সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত, সম্পত্তি উদ্ধার না করা পর্যন্ত। এক্ষেত্রে আপনি চুরির বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকালের কথা বর্ণিত আছে চুরির বিরুদ্ধে। তাহলে চোর পলায়ন না করা পর্যন্ত, চোর ঘরে আছে, আপনি সরকারি কর্তৃপক্ষের সুযোগ লাভের সুযোগ আছে, সেক্ষেত্রে পারবেন না, এবং সম্পত্তি পুনরুদ্ধার না করা পর্যন্ত পারবেন। আর দস্যুতার ক্ষেত্রে কি দেখা যায়? মৃত্যু বা আঘাত ঘটানোর যে আঘাত প্রদানের জন্য যখন উদ্যত হয়, মৃত্যু বা আঘাত ঘটানোর যখন উদ্যত হবে, এই উদ্যোগ অব্যাহত থাকা পর্যন্ত আপনি ওই দস্যুতার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের স্থিতিকাল বা সময়কাল রয়েছে। আপনার বিরুদ্ধে যখন আপনাকে কেউ যদি দস্যুতা করতে চায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মৃত্যু ঘটানো, আঘাত প্রদান, অবৈধ অবরোধ অথবা উদ্যোগ অব্যাহত থাকা পর্যন্ত আপনার অধিকার বিদ্যমান থাকবে। এই অধিকার বিদ্যমান কখন থাকবে না? যখন মৃত্যুর সম্ভাবনা নাই, আঘাত প্রদানের সম্ভাবনা নাই, আপনাকে আঘাত করার যে উদ্যোগী হওয়া শেষ, এরপরে আপনি আর তার বিরুদ্ধে এই অধিকার প্রয়োগ করতে পারবেন না। সময়কালটা হচ্ছে উদ্যোগ অব্যাহত থাকা পর্যন্ত দস্যুতার বিরুদ্ধে। আর অপরাধমূলক অনধিকার প্রবেশ কখন পর্যন্ত বিদ্যমান থাকবে? আমরা দেখতে পাবো অপরাধমূলক অনধিকার যখন প্রবেশ করলো, অবস্থানরত আছেন, অনিষ্ট সাধন কার্য অব্যাহত থাকা পর্যন্ত। ধর্মার খাও আসলো লোকজন আইসা আপনাকে একটা ত্রাসের সৃষ্টি করলো, যতক্ষণ পর্যন্ত অনিষ্ট সাধন কার্য অব্যাহত আছে ততক্ষণ পর্যন্ত এই অধিকারের প্রয়োগ রয়েছে। যদি তিনি সে অনিষ্ট সাধন কার্য বন্ধ করে দেয় তাহলে আপনি আর তাকে আঘাত করতে পারবেন না। আর সর্বশেষ বিষয়, রাত্রিবেলায় শীতল চুরি আমরা দেখতে পাবো চোর যখন কোনো গৃহে চুরি করতে প্রবেশ করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো গৃহে অবস্থানরত অবস্থায় আপনি তার বিরুদ্ধে এই সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যদি ওই চোর যিনি রাত্রিবেলায় শীতল চুরি করতে বাসার ভিতরে ঢুকলো সে যদি আপনার ভয়ে সে পলায়ন করে, যে আমরা চুরির বিরুদ্ধে পড়ছিলাম, যদি গৃহ ত্যাগ করে ফেলে তাহলে আপনি বের হয়ে আবার তার পিছু পিছু হইতে তারে গুলি করে মারতে পারবেন না। তাহলে ঘরের ভিতরে থাকা অবস্থায় অনধিকার শীতল চুরির ক্ষেত্রে গৃহে থাকা অবস্থায় আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল বিদ্যমান। তাহলে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল ক্ষেত্র কয়টা? 4টা। চুরির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে এবং রাত্রিবেলায় শীতল চুরির ক্ষেত্রে। আর সর্বশেষ বিষয় আজকে আপনাদের শেষ ধারা, যেখানে নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের ক্ষেত্রে আমরা দেখবো নিরপরাধ ব্যক্তি, আমরা উদাহরণটা দেখলে ইজিলি এটা বুঝি নাকি, যেখানে বেআইনি সমাবেশ চলমান, সেক্ষেত্রে বেআইনি সমাবেশকারীদের রোধকল্পে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বেআইনি সমাবেশকারীদের সাথে যদি কোনো নিরপরাধ শিশু জড়িত থাকে, সাথে দৌড়াচ্ছে, তাদের সাথে সাথে আপনি যদি বেআইনি সমাবেশকারীদেরকে প্রতিহত না করেন তাহলে বৃহত্তর ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি বেআইনি সমাবেশকারীদের নিবারণ কল্পে গুলি ছুটতে পারেন। সেই গুলিতে যদি কোনো নিরপরাধ ব্যক্তি মারাও যায় সেটা অপরাধ বলে বিবেচিত হবে না,
106 ধারায়। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে নিরপরাধ ব্যক্তির প্রতি কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, নিরপরাধ ব্যক্তির প্রতি তখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় যখন মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আপনি মারাত্মক আক্রমণ প্রতিহত না করলে ক্ষতির সম্ভাবনা থাকে, মৃত্যুর সম্ভাবনা থাকে, বৃহত্তর ক্ষতির সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা মারাত্মক আক্রমণ প্রতিহত করার জন্য নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধন করতে পারবো, সেই ক্ষতিটা অপরাধ বলে বিবেচিত হবে না। আপনাদের অনেক কষ্ট হয়েছে তাই না? আবার একটু রিক্যাপ করি কষ্ট করে। রিক্যাপ না করলে তো এতক্ষণ যে পড়লেন মনে থাকবে না। রিক্যাপ হচ্ছে আমরা 96 ধারা থেকে পড়বো, যেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কারণে কোনো কার্য অপরাধ হবে না 96 ধারায়। দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারে 97 ধারায়। আর 98 ধারায় জানলাম যিনি পাগল ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারে 98 ধারায়। যে ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, যে ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের 4টা পূর্ব শর্ত রয়েছে। প্রথম শর্ত কি? সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারি কর্মচারীর নির্দেশনা অনুযায়ী কৃতকার্যের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। আর সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। যতটুকু ক্ষতির প্রয়োজন ততটুকু ক্ষতি করা যাবে, এর চেয়ে বেশি ক্ষতি করা যাবে না। সর্বশেষ আমরা 100 ধারায় পড়েছিলাম দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাইতে পারবেন। ক্ষেত্র কয়টা? 6টা। দেহের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করতে পারবেন 101। দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানোর বা আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল 102। আর সম্পত্তি রক্ষার্থে কয়টা ক্ষেত্রে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারি? 4টা ক্ষেত্র। যেখানে দস্যুতা, দ্বিতীয়ত আমরা দেখতে পাই রাত্রিবেলায় অপদে গৃহে প্রবেশ, তাবু, জলযান, বাসগৃহে অগ্নিসংযোগ, আর চুরি, দস্যুতা, ডাকাতির ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু অনিবার্য। সেক্ষেত্রে আমরা সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাইতে পারি। আর 104 আমরা পেয়েছি সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করতে পারি 104। আর 105 পেয়েছি সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল। এক্ষেত্রে কয়টা ক্ষেত্রের কথা বলা আছে? 4টা ক্ষেত্র। চুরির বিরুদ্ধে, দস্যুতার বিরুদ্ধে, অপরাধজনক অনধিকার প্রবেশের বিরুদ্ধে, রাত্রিবেলায় শিথিল চুরির বিরুদ্ধে। আর সর্বশেষ 106 আমরা পেয়েছি নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনা থাকলে, নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এই কার্যের ফলে কারো ক্ষতিগ্রস্ত হলেও অপরাধ বলে বিবেচিত হবে না 106 ধারায়। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।